দেখো, মিনারেল নিউট্রিশনে মেনলি আমরা এখানে প্লান্ট ফিজিওলজির মধ্যে পড়ছি মিনারেল নিউট্রিশন। তাহলে প্লান্টের নিউট্রিটিভ স্ট্রাকচার গুলো নিয়েই আমরা মেনলি রেস্ট্রিক্টেড থাকবো। প্রথমেই যে জায়গাতে আমরা আসতে চাইবো, যে একটা প্লান্টের তার নর্মাল গ্রোথ এবং রিপ্রোডাকশন রান করার জন্য কোন কোন স্পেসিফিক মিনারেলস গুলোকে অনেক বেশি দরকার। এবার যদি এইটাকে তোমায় বের করতে বলি, আর একটা প্লান্ট যদি নর্মাল মাটিতে গ্রো করে, তাহলে সেই মাটিতে গ্রো করলে কোন মিনারেলটাকে সে নিচ্ছে আর কোনটাকে নিচ্ছে না, তুমি এটা কি অবজার্ভ করতে পারবে প্রপারলি? বা যদি একটা প্লান্টের না ক্ষেত্রে স্যার। কোন একটা স্পেসিফিক ডেফিসিয়েন্সি সিমটম পাওয়া যায়, ডেফিসিয়েন্সি সিমটম মানে হলো যে যদি সেই জিনিসটার অভাব থাকে তাহলে তার ক্ষেত্রে যে লক্ষণগুলো প্রকাশ পায় তার নাম ডেফিসিয়েন্সি সিমটম। তাহলে তার ক্ষেত্রে যদি কোনো ডেফিসিয়েন্সি সিমটম প্রকাশ পায়, তুমি কি বাইরে থেকে মাটির থেকে কোন সয়েলটা নিল না বলেই এই ডেফিসিয়েন্সি সিমটমটা হয়েছে, এরকম কোনো আইডিয়া কি তোমার ক্ষেত্রে পাওয়া সম্ভব? স্যার না স্যার। কিন্তু বলো তো, এরকম না, একটা বুদ্ধি যদি তুমি আঁটতে পারো, এরকম একটা ফন্দি যদি তুমি আঁটতে পারো যে তার যা যা মিনারেল প্রয়োজন তুমিই দেবে, এবং তুমি সেখানে একটা মিনারেল কম দিয়ে দিলে, এবং একটা মিনারেল যদি কম দাও দিয়ে তুমি দেখছো যে এই ডেফিসিয়েন্সি সিমটমটা তৈরি হচ্ছে, এই অভাবজনিত লক্ষণটা তৈরি হচ্ছে, তাহলে তখন তুমি বুঝবে যে ও আচ্ছা, তাহলে এই মিনারেলটা না দিলে এই জিনিসটা তৈরি হয়, তার মানে এই ক্যারেক্টারটা তৈরির জন্য এই মিনারেলটা রেসপন্সিবল, তাই তো? তাহলে এরকম একটা টেকনিক, হ্যাঁ স্যার। তার নাম হাইড্রোপনিক্স। এরকম একটা টেকনিকের নাম কি বলো? এর নাম হাইড্রোপনিক্স। হোয়াট ইজ হাইড্রোফোন। হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্স? হচ্ছে টেকনিক অফ গ্রোয়িং প্লান্ট ইন আ সয়েল ফ্রি কন্ডিশন উইথ হেল্প অফ নিউট্রিয়েন্ট সলিউশন। তাহলে আমরা সয়েল থেকে একটা প্লান্ট কি নেবে, একটা সয়েল থেকে একটা প্লান্ট কি নেয়, ওয়াটার নেয় আর মিনারেল নেয়। এবার তুমি যদি এই ওয়াটার আর মিনারেলটাকে আর্টিফিশিয়ালি দিয়ে দিতে পারো, তাহলে প্লান্টের সয়েলের আর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা একটা সয়েল ফ্রি কন্ডিশনে মিনারেল গুলোকে প্রোভাইড করে, নিউট্রিয়েন্ট গুলোকে প্রোভাইড করে যদি কোনো প্লান্টকে গ্রো করাতে পারি, তাহলে সেই টেকনিকটার নাম হচ্ছে হাইড্রোপনিক্স। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। এই টেকনিকটাকে হ্যাঁ স্যার। এই টেকনিকটাকে যিনি প্রথম বানিয়েছিলেন, ভদ্রলোকের নাম কি, জুলিয়াস ভন স্যাক। জুলিয়াস ভন স্যাক। ওকে, জুলিয়াস ভন স্যাক। তাহলে ব্যাপারটা কিরকম, গল্পটা অনেকটা এরকম। দেখো, এই একটা কন্টেনার দেখতে পাচ্ছ তোমরা, একটা কন্টেনার। এই কন্টেনার আমরা কি কি নিয়েছি, জল নিয়েছি। ওকে, কন্টেনারে কি কি নেওয়া হয়েছে, জল নিলাম। জল। নেক্সট দেখো, এই একটা স্পেসিফিক কন্টেনার দিয়ে আমরা এই জায়গাতে নিউট্রিয়েন্ট অ্যাড করছি, এটা দিয়ে আমরা নিউট্রিয়েন্ট অ্যাড করছি জলে। ওকে, ডিফারেন্ট টাইপ অফ মিনারেল অ্যাড করছি। এখানে এই একটা স্ট্রাকচার দিয়ে দেখো, আমরা এখানে কন্টিনিউয়াস একটা এরেশন করছি, মানে অক্সিজেন সাপ্লাই করে যাচ্ছি, তাই তো? সো দ্যাট ইজ এয়ারেশন, অক্সিজেন সাপ্লাই করে যাচ্ছ। আর বলো তো, এই জায়গাটাকে, ওয়াটারটাকে সবসময় তুমি যদি এজিটেট করতে থাকো, সবসময় যদি তাকে স্টিয়ার করতে থাকো, তাহলে বলো তো প্রচুর পরিমাণে অক্সিজেন বাইরে থেকে অ্যাড হবে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। অ্যাড হবে। তাহলে আমরা এখানে মিডিয়ামে কি কি করেছি দেখো, আমরা এখানে একটা নিউট্রিয়েন্ট সলিউশন প্রোভাইড করেছি। একটা নিউট্রিয়েন্ট সলিউশন দেখো, এখান থেকে নিউট্রিয়েন্ট গুলো দেওয়া হচ্ছে। এয়ারেশন টিউব দিয়ে আমরা এখানে এয়ারেশন করছি, অক্সিজেন অ্যাড করার চেষ্টা করছি। এটাকে যদি সবসময় কোন একটা স্ট্রাকচার দিয়ে স্টিয়ার করতে থাকি, নাড়তে থাকি, তাহলে বলতো বাইরে থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন এন্টার করবে কিনা? হ্যাঁ স্যার। 4, এই জলের পিএইচ তোমরা জানো যে প্লান্ট রুট একটা মিনারেলকে অ্যাবজর্ব করার জন্য একটা স্পেসিফিক পিএইচ এর দরকার পড়ে। যদি পিএইচটা চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো, পিএইচ চেঞ্জ হলে কিন্তু আমরা দেখবো যে ওই মিনারেল আপটেক করতে তার কিন্তু প্রবলেম হবে। কিংবা এরকম হতে পারে, কোন একটা মিনারেল যেটা প্লান্টের জন্য হয়তো পয়জনাস এবং ন্যাচারালি প্লান্ট তাকে অ্যাবজর্ব করে না নর্মাল সয়েল পিএইচ এ, কিন্তু তুমি যখন এই পিএইচটাকে অ্যাসিডিক করে দেবে বা পিএইচটাকে চেঞ্জ করে দেবে, তখন হয়তো ইজিলি সেটাকে আপটেক করতে পারে প্ল্যান্ট। তাহলে তার জন্য প্লান্টের একটা ক্ষতি হবে সেটা। তাহলে একটা সহজ জিনিস এখান থেকে আমি বলতে চাইলাম যে প্লান্টের মিনারেল আপটেকের জন্য একটা স্পেসিফিক পিএইচ মেনটেন করা দরকার। তাহলে তুমি এই জলে একটা পিএইচ ব্যালেন্স রাখবে কিনা বলো তো? হ্যাঁ স্যার। তাই না? তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন এরকম জানতে চায় যে ফর হাইড্রোপনিক্স which of the following condition is necessary, এক নম্বর অপশন, ইনপুট অফ নিউট্রিয়েন্ট সলিউশন,
2 নম্বর অপশন এরেশন টিউব দিয়ে এরেশন করতে হবে। 3 নম্বর অপশন এটাকে স্টিয়ার করতে হবে। 4 নম্বর অপশন এটাতে পিএইচ ব্যালেন্স করতে হবে। 5 নম্বর অপশন অল অফ দ্য অ্যাবাভ। কি হবে? All of the above. All of the above. All of the above হবে। Sir, All of Sir. them. sir, processor name Foxes की hydroponics. হাইড্রোপনিক্স। স্যার এটা মাটি লাগবে না গাছের? চলো তাহলে দিস ইজ অল অফ দ্য অ্যাবাভ। এবার দেখো আমরা হাইড্রোপনিক্সে যেহেতু সয়েল ব্যবহার করছি না, আমরা সয়েললেস মিডিয়াম এটাকে কালচার করছি, তাহলে বলো তো পুরো ব্যাপারটাই তোমার হাতে আছে কিনা? তুমি এখান থেকে কোনো একটা নিউট্রিয়েন্ট এখানে দিলে না এবং তুমি দেখলে একটা স্পেসিফিক ডেফিসিয়েন্সি সিমটম তৈরি হচ্ছে, তার মানে তুমি বলতে পারো যে এই মিনারেলটার অভাবেই এই ডেফিসিয়েন্সি সিমটমটা পাওয়া যায়, বলতে পারি? হ্যাঁ স্যার। Yes, Very sir. good. এবার দেখো তোমাকে আরো একটা কন্ডিশন এখানে মেনটেন করতে হবে। তুমি যে ওয়াটারটা নিলে বলো তো সেই ওয়াটারটা যদি মিনারেল ফ্রি এবং পিওর ওয়াটার না হয়, সেটা যদি পিওর এবং মিনারেল ফ্রি ওয়াটার না হয়, তাহলে তুমি এখান থেকে ধরো ক্যালসিয়াম দিচ্ছ না, তুমি যে জলটা ব্যবহার করেছো সেই জলের মধ্যেই ক্যালসিয়াম আছে, তাহলে কি তোমার এই টার্গেটটা ফুলফিল হবে? না স্যার। তাহলে তুমি এখানে ক্যালসিয়াম দিচ্ছ না কিন্তু ও তো জল থেকে ক্যালসিয়াম নিয়ে নিচ্ছে। তাহলে এর খুব ইম্পর্টেন্ট আরেকটা কন্ডিশন হচ্ছে ফর হাইড্রোপনিক্স পিওর অ্যান্ড মিনারেল ফ্রি ওয়াটার ইজ টু বি ইউজড। তাহলে পিওর এবং মিনারেল ফ্রি ওয়াটারটাকে তখন তুমি ইউজ করবে, কারণ যদি এর মধ্যে কোনো ধরনের কন্টামিনেশন থেকে থাকে, যদি এর মধ্যে কোনো ধরনের মিনারেল থেকে থাকে, তাহলে কিন্তু তুমি না দিলেও ও সেখান থেকে নিয়ে নেবে, তুমি বুঝতে পারবে না কার ডেফিসিয়েন্সি সিম্পটম কোনটা। ওকে, নেক্সট প্রসেসটা কিভাবে রান করা হয় দেখো, তোমরা এনসিইআরটি ডায়াগ্রাম দেখেছো। আমরা এরকম একটা কন্টেনার নিই এবং এর মধ্যে ওই মিনারেল ফ্রি পিওর ওয়াটারটা রাখা আছে এবং তুমি এখানে দেখো একটা পাম্প দিয়ে এই জলটাকে এই টিউব দিয়ে নিয়ে নিচ্ছ। ওকে, জলটাকে এই টিউব দিয়ে নিয়ে যাচ্ছ এবং এটাকে টিউব দিয়ে নিয়ে যাওয়ার পর দেখো এখান থেকে রিলেটিভলি আরেকটু লার্জার একটা টিউবে আমরা তাকে ট্রান্সফার করলাম এবং সেই টিউবটাকে একটু টেনজেন্টলি রেখেছি। কেন বলতো? কারণ এখানে এই যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা যেন আবার কোথায় ফিরে আসে, এই বক্সটাতেই ফিরে আসে, এই Content. কন্টেনারটাতেই ফিরে আসে। আর এই যে লার্জার টিউবটা তুমি দেখেছো, এই যে লার্জার টিউবটা দেখো আছে, এই লার্জার টিউব আমরা ছোট্ট ছোট্ট প্লান্ট বসানোর জন্য কিছু জায়গা রেখে দিয়েছি। তাহলে এখানে প্লান্ট গুলোর যে রুটটা, সেই রুটটা বলতো এই ওয়াটার থেকে মিনারেল নেবে, তো মিনারেল নেবে এবং আলটিমেটলি এখানে দেখো সেই প্লান্টলেটটা তৈরি হচ্ছে। এখানে তুমি হাইড্রোপনিক্স পদ্ধতিতে এই প্রসেসটাকে রান করাচ্ছ এবং যদি এখানে তুমি কোনো একটা মিনারেলের ডেফিসিয়েন্সি রাখো, তাহলে এখানে এই প্লান্টের মধ্যে তুমি সেই ডেফিসিয়েন্সি পাবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে হোয়াট ইজ হাইড্রোপনিক্স? হাইড্রোপনিক্স হচ্ছে যে আমরা সয়েললেস কন্ডিশনে কোনো একটা প্লান্টকে গ্রো করব শুধুমাত্র নিউট্রিয়েন্ট সলিউশন সেখানে অ্যাড করে, এই প্রসেসটার নাম হাইড্রোপনিক্স। কে বানালেন প্রসেসটা? জুলিয়াস ভন স্যাক। এখানে কি কি কন্ডিশন তোমাকে মেনটেন করতে হবে? নিউট্রিয়েন্ট সলিউশন ইনপুট করতে হবে, এয়ারেশন করতে হবে সবসময়, স্টিয়ারিং করতে হবে, পিএইচ ব্যালেন্স রাখতে হবে, যে জলটাকে ব্যবহার করছো সেটাকে পিওর অ্যান্ড মিনারেল ফ্রি হতে হবে, আর এইভাবে তুমি এই প্রসেসটাকে রান করবে। এই কন্ডিশনটাকে দেখে রাখবে, এখান থেকে এই যে টেস্ট সেটআপ সেখান থেকে কিন্তু কোশ্চেন জানতে চায়। ওকে, হাইড্রোপনিক্স বুঝতে পেরেছো? অনেক Yes, sir. তুমি হাইড্রোপনিক্স দিয়ে করতে পারো, তবে আপাতত আমাদের এনসিইআরটি যেটুকুকে বলেছে তোমরা সেটুকুতে রেস্ট্রিক্টেড থাকো। টমেটো, সিডলেস কিউকাম্বার এবং লেটুস। তাহলে বলবে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি গ্রোন বাই হাইড্রোপনিক্স? 1 নম্বর অপশন টমেটো, 2 সিডলেস কিউকাম্বার, 3 লেটুস, 4 অল অফ দ্য অ্যাবাভ। কি হবে আনসার? All of the above. অল অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? এবার দেখো এই যে মিনারেল গুলো একটা প্লান্টের দরকার, সেই মিনারেল গুলো আমি কি জানতে চাইবো যে তার কতটা দরকার, তাই না? আমি কি জানতে চাইবো এই মিনারেল গুলো তার কতটা পরিমাণে দরকার। যদি আমি দেখি ওই মিনারেলটা প্রতি কেজি ড্রাই ওয়েটে গ্রেটার দ্যান 10 মিলিমোলার কনসেন্ট্রেশন যদি থাকে সেই মলিকিউলটার বা সেই নিউট্রিয়েন্টটার, তখন তাকে আমরা বলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। কার নাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট? টেল মি। যদি দেখি যে প্লান্টের প্রতি কেজি ড্রাই ম্যাটারে, প্রতি কেজি ড্রাই ওয়েটে 10 মিলিমোলার কনসেন্ট্রেশনের থেকে বেশি আছে, তখন তার নাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টের পরিমাণটা কি? একদম মনে রাখবে, এক্সামে ডিরেক্টলি কোশ্চেন জানতে চায় যে গ্রেটার দ্যান 10 মিলিমোলার পার কেজি।
ড্রাই ম্যাটার, ঠিক আছে? তাহলে প্রতি কেজি ড্রাই ম্যাটারে অবশ্যই 10 মিলিমোলার কনসেন্ট্রেশন বা তার থেকে বেশি পরিমাণে থাকতে হবে, তবে তার নাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর যদি 10 মিলিমোলার কনসেন্ট্রেশন পার কেজি থেকে কম হয় তখন তাকে আমরা বলবো মাইক্রোনিউট্রিয়েন্ট। ওকে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের সংখ্যা হচ্ছে 9টা আর মাইক্রোনিউট্রিয়েন্টের সংখ্যা হচ্ছে 8টা। একদম মনে রাখতে হবে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কটা বলো? 9। আর Not a sir. মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 8টা। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ স্যার। Okay. এবার দেখো, যারা ম্যাক্রোনিউট্রিয়েন্ট সেই ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলোকে তুমি কিভাবে মনে রাখবে? ধরো তোমরা প্রত্যেকে পিকে সিনেমা দেখেছো? পিকে, Yes, sir. হ্যাঁ স্যার। ধরো পিকের একটা মগ হারিয়ে গেছে কোনোভাবে, তখন সবাই খুঁজছে কোথায় পিকের মগ, কোথায় পিকের মগ। তো সেখানে একজন এসে এক জায়গাতে জিজ্ঞেস করছে যে এর মধ্যে অনেকগুলো মগ ধরো আছে, তা জিজ্ঞেস করছে যে এর মধ্যে পিকের মগ কোনটা। তাই বলেছে পিকে কা কনসা মগ। মনে থাকবে তোমাদের? পিকে কা কনসা মগ, বলো আমার সঙ্গে একবার। পিকে কা কনসা মগ। তাহলে দেখো সেই ট্রিকটা এখানে লেখা আছে, পিকে কা কনসা মগ। তাহলে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং Magnesium. সালফার, ম্যাগনেসিয়াম। বোঝা গেল? বোঝা গেল? Sir, এটা macronutrients. তাহলে এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ওকে, নেক্সট। আর মাইক্রোনিউট্রিয়েন্ট কতগুলো আছে? 7টা। এই 7টা মাইক্রোনিউট্রিয়েন্ট যারা, সেটা কি দেখো, খুব সহজ ভাবে তোমরা মনে রাখতে পারবে। এবং এই ট্রিকটা প্রচন্ড বেদনাদায়ক একটা ট্রিক, খুব কষ্টের একটা ট্রিক, তবুও মনে রাখার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয়েছে। দেখো, একজন খুব কষ্ট পেয়েছে কোনো না কোনো কারণে, তাই সে বলছে যে মোহব্বত জান মান কিউ নিকাল ফেকতা। ভীষণ কষ্টকর। ওই রবি ঠাকুরের গান থেকে ট্রিক বানানো হয়েছে, সখী ভাবনা কাহারে কয়, সে কি কে বলি যাতনাময়, তাই না? তাহলে মোহাব্বত জান মান কিউ নিকাল ফেকতা। তাহলে দেখো, মোহাব্বত ফর এমও ফর মলিবডেনাম, বি ফর বোরন, জান ফর জিঙ্ক, মান ফর ম্যাঙ্গানিজ, কিউ ফর সিইউ, কিউ ফর কপার, নিকল, নি ফর নি, কাল ফর ক্লোরিন, ফেকতা ফর আয়রন। মনে থাকবে? ট্রিকটা কি বলো? মোহাব্বত জান মান কিউ নিকাল ফেকতা। খুব আক্ষেপের সঙ্গে বলছে একজন। তাহলে মলিবডেনাম, বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, নিকেল, ক্লোরিন, আয়রন। ভুলবে কখনো আর? ভুলবে কখনো আর? না তাহলে স্যার। 8টা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর সরি 9টা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর 8টা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে তোমাকে যদি এরকম কোয়েশ্চেন দেয় যে হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন আর অল মাইক্রোনিউট্রিয়েন্ট, বলে অপশন এতে 4টে দিল, অপশন বিতে 4টে দিল, অপশন সিতে 4টে দিল, অপশন ডিতে 4টে দিল, তাহলে তার মধ্যে একটা মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যদি ম্যাক্রোনিউট্রিয়েন্ট একজন ঢুকে পড়ে, তোমরা কি তাকে চিনতে পারবে? দিয়ে তাকে সেখান থেকে বের করে দিতে পারবে? Yes, sir. হ্যাঁ স্যার। ভেরি গুড, এক্সেলেন্ট। এবার দেখো, একটা প্লান্টের এসেনশিয়াল মিনারেল কারা? তুমি কোন কোন ক্যারেক্টারিস্টিক্স থাকলে তাকে বলবে একটা এসেনশিয়াল মিনারেল? বলো তো। আমি তোমাদের সঙ্গে মাঝে মাঝে গল্প করতে গিয়ে বলি যে তোমার লাইফে ইম্পর্টেন্ট মানুষ যদি তোমাকে বলি, এসেনশিয়াল মানুষকে তোমার নর্মাল লাইফস্টাইল ডিল করার জন্য বলো তো তাকে প্রয়োজন কিনা, যে এসেনশিয়াল? তাহলে প্লান্টের ক্ষেত্রে তার তার নর্মাল লাইফস্টাইল ডিল করা মানে কি? তার গ্রোথ এন্ড রিপ্রোডাকশন। তাহলে একটা প্লান্টের যে মিনারেল ছাড়া তার গ্রোথ এবং রিপ্রোডাকশন পসিবল নয়, অর্থাৎ সেই মিনারেলটা যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু তার নর্মাল গ্রোথ এবং রিপ্রোডাকশন হ্যাম্পার্ড হবে, তাহলে তুমি তাকে এসেনশিয়াল মিনারেল বলতে পারো। ক্রাইটেরিয়া 1 ক্লিয়ার? যে অ্যাবসলিউট নেসেসারি ফর প্লান্ট গ্রোথ এন্ড রিপ্রোডাকশন, উইদাউট দিস নিউট্রিয়েন্ট প্লান্ট ক্যানট কমপ্লিট ইটস লাইফ সাইকেল। বুঝতে পারলাম? নেক্সট, হ্যাঁ স্যার। একজন মানুষ তোমার লাইফে যদি তার অভাবটা আরেকজন পূরণ করে দিতে পারে, তাহলে কি প্রথম জন এসেনশিয়াল ছিল? না No, স্যার। sir. একটা মিনারেল একটা প্লান্টের দরকার, যদি সে সেই মিনারেলটা না থেকে তার পরিবর্তে আরেকটা মিনারেল সেই কাজটা করে দিচ্ছে, তাহলে ওই মিনারেলটাকে তুমি এসেনশিয়াল বলবে? ডেফিনেটলি নো। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নট রিপ্লেসেবল বাই এনি আদার এলিমেন্ট। অন্য কোন এলিমেন্ট তাকে রিপ্লেস করতে পারবে না, সে মানে সে তার অভাব কখনো অন্য কোন এলিমেন্ট পূরণ করতে পারবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, দ্যাট ইজ নট রিপ্লেসেবল বাই এনি আদার এলিমেন্ট। এম আই ক্লিয়ার? নেক্সট, দ্যাট হ্যাঁ ইজ স্যার।
that is directly involved in metabolism of plant, মানে indirectly involved হলে চলবে না, ঠিক আছে, তাকে directly তার মেটাবলিজমের সঙ্গে ইনভলভড হতে হবে। এক্সামে অনেকবার এসছে এই কোশ্চেনটা যে ক্রাইটেরিয়া ফর এসেনশিয়াল মিনারেল, এক নম্বর অপশন absolutely necessary for growth and reproduction and without this life cycle cannot be completed. Option 2 not replaceable by any other element. Option 3 directly involved in metabolism of plant. Option 4 all of the above. What will be the answer? So All. 3. All of All the of the above. above. Very good, very good, excellent. নেক্সট, তবে দেখো এই যে আমরা 9টা এবং 8টা, কত হলো 9 আর 8 17, এই 70 এলিমেন্ট ছাড়া তুমি আরো কিছু এলিমেন্টকে পাবে যে এলিমেন্ট গুলো স্পেসিফিক কোন জায়গাতে ভীষণ পরিমাণে নেসেসারি বা তার বডিতে অনেক বেশি পরিমাণে আছে, কিন্তু ইউনিভার্সাল সব জায়গাতে নেই। যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম দেখবে হ্যালোফাইটের বডিতে সোডিয়াম অনেক বেশি, বুঝতে পেরেছো? হ্যালোফাইট মানে কারা? সল্ট লাভার, সল্ট লাভার। তাহলে হ্যালোফাইটের বডিতে কার পরিমাণ বেশি? সোডিয়ামের পরিমাণ বেশি। গ্লাসের বডিতে, ঘাসে আমরা দেখবো সিলিকনের কনসেন্ট্রেশন অনেক বেশি, ঠিক আছে। অ্যাস্ট্রাগ্যালাস তার বডিতে সেলেনিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি। কোবাল্ট লেগুমিনাস প্লান্টের ক্ষেত্রে অনেক বেশি। গোল্ড তুমি দেখবে ইকুইজিটাম প্লান্ট আছে না, ইকুইজিটাম টেরিডোফাইট, এই ইকুইজিটাম টেরিডোফাইটের ক্ষেত্রে তুমি দেখবে তার বডিতে গোল্ড আছে। তাহলে হ্যালোফাইটে আছে সোডিয়াম, গ্রাসে আছে সিলিকন, অ্যাস্ট্রাগ্যালাসে আছে সেলেনিয়াম, লেগুমিনাস প্লান্টে আছে কোবাল্ট, ইকুইজিটামে আছে গোল্ড। সেলেনিয়াম, এই মেটালটাকে একবার খেয়াল করো, সেলেনিয়ামটাকে। ইন কেস অফ হিউম্যান বিং যদি দেখো, মেলের ক্ষেত্রে যত অ্যান্টি স্টেরিলিটি ট্রিটমেন্ট আছে, একটা মেল যদি স্টেরাইল হয় তাহলে তাকে ফার্টাইল করার যত ট্রিটমেন্ট আছে, সেই সমস্ত ড্রাগ গুলোর মেন কম্পোজিশন কি বলো? সেলেনিয়াম। একদম মনে রাখবে, মেল ফার্টিলিটিতে ভীষণভাবে হেল্প করে যে সমস্ত ড্রাগ গুলো, তাদের মেন কম্পোজিশন হচ্ছে সেলেনিয়াম। মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ Very স্যার। good. এবার দেখো এই যে কম্পাউন্ড গুলোকে আমরা পেলাম, এই কম্পাউন্ড গুলো কি কি ফাংশন রান করে তোমার বডিতে। কোন কম্পাউন্ড আছে দেখো, তারা স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে কাজ করে। কে? CH2N, কন। তাহলে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে কারা কাজ করে? কন, CH2N, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কোন কম্পাউন্ড আছে যে সমস্ত কম্পাউন্ড গুলো হাই এনার্জি কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড তৈরির জন্য রেসপন্সিবল। যেমন ধরো এটিপি তৈরি করতে গেলে তোমরা ফসফরাসকে ব্যবহার করছো, তাই তো? এটিপি তৈরি করতে গেলে ফসফরাসকে ব্যবহার করছো। ক্লোরোফিল বানাতে গেলে কাকে ব্যবহার করছো? ম্যাগনেসিয়ামকে ব্যবহার করছো। তাহলে ক্লোরোফিল ব্যবহার করতে ম্যাগনেসিয়ামকে ব্যবহার করছো। নেক্সট, আবার তুমি দেখবে যে ডিফারেন্ট টাইপ অফ এনজাইম অ্যাক্টিভেশনে আমরা ব্যবহার করি অনেক মলিকিউলকে, অনেক স্পেসিফিক নিউট্রিয়েন্টকে। যেমন আমি তোমায় কতগুলো এক্সাম্পল বলি, প্রত্যেকটা এক্সাম্পল ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ধরো ম্যাগনেসিয়াম, দেখো তো ম্যাগনেসিয়ামের কাজ করার জন্য ম্যাগনেসিয়ামকে দরকার কার কাজ করার জন্য? 1 হেক্সোকাইনেজ, 2 ফসফোফ্রুক্টোকাইনেজ, 3 রুবিস্কো, 4 পেপ কার্বক্সিলেজ, দ্যাট মিন্স ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ। ক্লিয়ার? বলো, হেক্সোকাইনেজ, রুবিস্কো, পেপ কার্বক্সিলেজ, এদের কাজ করার জন্য কোন মেটালিক আয়নের দরকার, কোন নিউট্রিয়েন্টের দরকার? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম চাই। নেক্সট, জিঙ্ক কার কাজ করার জন্য দরকার? দেখো, কার্বনিক অ্যানহাইড্রেজ, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। যে লাইনটা মনে রাখবে না প্রশ্ন সেই লাইন থেকেই আসবে। তাহলে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ। তোমরা জানো ফাস্টেস্ট এনজাইম কার নাম? ফাস্টেস্ট এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেজ। ভেরি গুড। তাহলে কার্বনিক অ্যানহাইড্রেজ এবং অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, এদের কোফ্যাক্টর হচ্ছে জিঙ্ক। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, ম্যাঙ্গানিজ কার কাজ করার জন্য দরকার পড়ে? আর্জিনেজ এবং অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। ফটোসিনথেসিস পড়তে গিয়ে তোমরা দেখবে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। তাহলে আর্জিনেজ এবং অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স এই জায়গাতে আমরা পাবো, এদের কাজ করার জন্য
কাকে চাই? ম্যাঙ্গানিজকে চাই। মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সুপার অক্সাইড ডিসমিউটেজ, সুপার অক্সাইড ডিসমিউটেজ তার কাজ করার জন্য কাকে চাই? নিকেল চাই। সুপার অক্সাইড ডিসমিউটেজ তার কাজ করার জন্য কাকে চাই? টেল মি নিকেল চাই। নিকেল। অ্যামাইলেজ, তোমরা ডাইজেশন অ্যাবজর্পশন পড়তে গিয়ে দেখবে স্যালাইভারি অ্যামাইলেজের কাজ করার জন্য ক্লোরাইড আয়ন চাই, ঠিক আছে, ক্লোরিন চাই। Chlorine. তোমরা একোনাইটেজের নাম শুনেছো না? ক্রেব সাইকেলে পাওয়া যায় একোনাইটেজ, হ্যাঁ স্যার। একোনাইটেজ, ক্যাটালেজ, কিছু ডিহাইড্রোজিনেজ, একোনাইটেজ, ক্যাটালেজ, কিছু ডিহাইড্রোজিনেজ তাদের কাজ করার জন্য কাকে চাই? আয়রন চাই। লোহা ছাড়া তারা কাজ করতে পারে না। কে কে বলো আমার সঙ্গে? একোনাইটেজ, ক্যাটালেজ, ডিহাইড্রোজিনেজ, একোনাইটেজ, হাইড্রোজেনেজ। ক্যাটালেজ, ডিহাইড্রোজিনেজ। বুঝতে পারলাম? মলিবডেনাম, মলিবডেনাম হ্যাঁ, কার কাজ করার জন্য দরকার পড়ে? মলিবডেনাম নাইট্রোজিনেজ, নাইট্রোজিনেজ, নাইট্রাইট এন্ড নাইট্রেট রিডাক্টেজ, সবই নাইট্রোজেন মেটাবলিজমে লাগে, সব দেখবো আমরা আজকে। তাহলে নাইট্রোজিনেজ, নাইট্রাইট এবং নাইট্রেট রিডাক্টেজ এগুলো সব কাকে চাই? মলিবডেনামকে চাই তাদের কাজ করার জন্য। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? Very good. তাহলে আমরা মোটামুটি কিছু এনজাইম এবং তাদের কোফ্যাক্টর গুলো আমরা দেখলাম। দেখো, তাহলে তোমরা আরেকবার রিক্যাপ করার সুযোগ পাচ্ছ। বলো, ম্যাগনেসিয়াম কার কার কাজ করার জন্য চাই? হেক্সোকাইনেজ, রুবিস্কো, কার্বক্সিলেজ, পিএফকে। জিঙ্ক কার কাজ করার জন্য চাই? কার্বনিক অ্যানহাইড্রেজ, এটাকে আমরা বলি ফাস্টেস্ট এনজাইম, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। ওকে, মলিবডেনাম কার কাজ করার জন্য চাই? নাইট্রোজিনেজ, নাইট্রাইট এবং নাইট্রেট রিডাক্টেজ। নিকেল কার কাজ করার জন্য চাই? সুপার অক্সাইড ডিসমিউটেজ। ক্লোরাইড কার কাজ করার জন্য চাই? অ্যামাইলেজ। আয়রন কার কাজ করার জন্য চাই? একোনাইটেজ, ক্যাটালেজ, ডিহাইড্রোজিনেজ। ওকে, ক্যাটালেজ হচ্ছে লার্জেস্ট এনজাইম, সব থেকে বড় এনজাইম কে? ক্যাটালিস। সব থেকে ছোট পারক্সিডেজ, সব থেকে ছোট হচ্ছে পারক্সিডেজ। ওকে, নেক্সট, সাইটোক্রোম অক্সিডেজের কাজ করার জন্য কাকে দরকার? কপার। সাইটোক্রোম অক্সিডেজের কাজ করার জন্য কাকে চাই? কপার। নেক্সট, অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স, অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স এবং আর্জিনেজ এদের কাজ করার জন্য কাকে চাই? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা দেখলে। তাহলে কিছু নিউট্রিয়েন্ট আছে যারা এনজাইম অ্যাক্টিভেশনের জন্য আমরা তাদেরকে ব্যবহার করি। ওকে, নেক্সট, আবার দেখো কিছু স্পেসিফিক নিউট্রিয়েন্ট আছে যারা সেলের মধ্যে অসমোটিক পটেনশিয়াল রেগুলেট করতে সাহায্য করে। অনেকে আছে তার মধ্যে অসমোটিক পটেনশিয়াল রেগুলেট করতে যে সাহায্য করে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পটাশিয়াম। তোমরা জানো যে অসমোটিক পটেনশিয়াল রেগুলেট করে স্টোমাটা ওপেন ক্লোজ আর এই করতে পারে, তাই না? স্টোমাটা ওপেন ক্লোজ। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন জানতে চায় স্টোমাটা ওপেন ক্লোজিং এর জন্য রেসপন্সিবল নিউট্রিয়েন্ট কোনটি, কি বলবে? পটাশিয়াম। Potassium. পটাশিয়াম। তাহলে ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা এটুকু? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো কোন মিনারেলটা তাকে আমরা কোন ফর্মে, একটা প্লান্ট তাকে কোন ফর্মে অ্যাবজর্ব করে, দিস ইজ ইম্পর্টেন্ট, আমরা আসবো সেটাতে। মিনারেলকে কোন ফর্মে অ্যাবজর্ব করা যায় আর কার ডেফিসিয়েন্সি সিম্পটম কি, অর্থাৎ কোন মিনারেলটা যদি না থাকে তাহলে ডেফিসিয়েন্সি সিম্পটম হিসেবে তুমি কি পাবে। ওকে, ধরো ডেফিসিয়েন্সি সিম্পটম আসার আগে আমি তোমাদের এই জায়গাটাকে একটুখানি বলতে চাইবো যে হোয়াট ডাজ ইট মিন বাই ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন বলতে কি বুঝি? সিম্পল, কোন একটা মিনারেলের যে কনসেন্ট্রেশন থেকে তুমি যদি তাকে ফল করাও তাহলে ডেফিসিয়েন্সি সিম্পটমটা দেখা যাবে। এবার ধরো কোনো একটা মিনারেলের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়, বোঝার চেষ্টা করো, কোনো একটা মিনারেলের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়, তাহলে যদি আমরা দেখি যে সেই মিনারেলের একটা স্পেসিফিক কনসেন্ট্রেশন, আমি যদি বলি যে যখন 10 মিলিমোলার কনসেন্ট্রেশন ছিল তখন হয়তো সেটা হয়নি, 9 মিলিমোলার কনসেন্ট্রেশন ছিল পাতা এখনো হলুদ হয়নি, 9 থেকে 8 হলো হলুদ হয়নি, যেই না কনসেন্ট্রেশনটা 7 হলো তখন দেখলাম যে পাতাগুলো আস্তে আস্তে হলুদ হতে শুরু করেছে। তার মানে বলতো 8 মিলিমোলার কনসেন্ট্রেশন যেটা সেটা ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন কিনা?
হ্যাঁ স্যার তাহলে বোঝাতে পারলাম ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন হচ্ছে কোনো একটা নিউট্রিয়েন্টের সেই কনসেন্ট্রেশন যে কনসেন্ট্রেশনের থেকে যদি তাকে কমিয়ে দাও তাহলে গাছটা ডেফিসিয়েন্সি সিম্পটম শো করবে, গাছটা ডেফিসিয়েন্সি সিম্পটম শো করবে। আমি আবার বলি, ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন ইজ দ্য কনসেন্ট্রেশন যে কনসেন্ট্রেশনের থেকে তুমি যদি তাকে কমিয়ে দাও নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশনটাকে, তাহলে গাছ কাকে শো করবে? ডেফিসিয়েন্সি সিম্পটম শো করবে। বোঝা গেল? ডেফিসিয়েন্সি symptom show করবে। বলো, ক্লিয়ার এভরিবডি? হোয়াট ডাজ ইট মিন বাই ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে একটা জিনিস আমায় বলো, একটা গাছ ধরো একটা ইয়াং লিফ, এটাকে আমরা যদি একটা লেটস টেক দিস ইজ দ্য প্ল্যান্ট, এটা তার রুট আছে, এইটা হলো ইয়াং একটা লিফ। আর এই জায়গাতে ধরো একটা ওল্ডার লিফ আছে, লেটস টেক দিস ওয়ান ইজ দ্য ওল্ডার লিফ। তাহলে আমি এটাকে ওল্ডার লিফটাকে ও বলে লিখছি আর নিউ লিফটাকে এন বলে লিখছি, ঠিক আছে? তাহলে একটা ওল্ডার লিফ, একটা নিউ লিফ, ইয়াং লিফ। ধরো একটা নিউট্রিয়েন্ট, কিছু কিছু নিউট্রিয়েন্ট দেখবে যারা মোবাইল নিউট্রিয়েন্ট বা মোবাইল এলিমেন্ট, কেউ কেউ আছে ইমোবাইল, তার মানে সে খুব একটা বেশি মুভমেন্ট করতে পারে না প্লান্টের মধ্যে দিয়ে। তাহলে বলতো, যদি আমরা মোবাইল এলিমেন্ট দেখি যারা প্লান্টের মধ্যে দিয়ে খুব ইজিলি তারা ট্রান্সপোর্ট করতে পারে একটা জায়গা থেকে একটা জায়গাতে, তাহলে বলতো যে যদি সয়েলে, যেমন আমরা যদি মোবাইল নিয়ে নিই এনপিএমজি, মানে নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এরা খুব ভালো মুভ করতে পারে। তাহলে যদি মাটিতে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হয় বা ফসফরাসের ডেফিসিয়েন্সি হয় বা ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হয়, তখন কি হবে বলো? এই যে ওল্ডার লিফ গুলো আছে, বলো তো ওল্ডার লিফ তো কিছুদিন পর ঝরে পড়বে, তাই না? ওল্ডার লিফ কিছুদিন পর ঝরে পড়বে। ওল্ডার লিফ কিছুদিন পর যদি ঝরে পড়ে, তাহলে এর মধ্যে ধরো এই যে মোবাইল যে মেটেরিয়াল গুলো এখানে জমে ছিল, এই যে মোবাইল মেটেরিয়াল গুলো জমে ছিল, সেই মেটেরিয়াল গুলোকে সে কোথায় ট্রান্সফার করে দেবে? নিউ লিফে ইয়াং লিফে ট্রান্সফার করলো। আর যদি এখান থেকে তাকে ইয়াং লিফে ট্রান্সফার করা হয়, তাহলে বলো তো ইয়াং লিফে কি ডেফিসিয়েন্সি সিম্পটম দেখা যাবে? না না স্যার। তাহলে ডেফিসিয়েন্সি সিম্পটমটা কি শো করবে? ওল্ডার লিফ তো, ওল্ডার লিফ। তাহলে আমি যদি বলি যে যদি কোনো একটা প্লান্টের ক্ষেত্রে দেখি যে সেই সয়েলটা এমন কিছু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্ট, যে নিউট্রিয়েন্ট গুলো খুব একটা বেশি মুভ করতে পারে না, যে নিউট্রিয়েন্ট গুলো খুব একটা বেশি মুভ করতে পারে না, সরি, যেগুলো খুব মুভ করতে পারে, তাহলে যদি মুভ করতে পারে কেউ, তাহলে তাদের ক্ষেত্রে দেখবো যে ওল্ডার লিফ গুলো বা ওল্ডার স্ট্রাকচার গুলো সেই নিউট্রিয়েন্ট কিন্তু ইয়াঙ্গার স্ট্রাকচারের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তাহলে ডেফিসিয়েন্সি সিম্পটমটা কে শো করবে? ওল্ড লিফ সিম্পটমটা কে শো করবে? ওল্ড লিফ ওল্ড লিফ ওল্ড লিফ শো করবে। তাহলে আমরা এখান থেকে একটা স্টেটমেন্ট নিতে পারি এরকম, যে ইন কেস অফ মোবাইল মিনারেলস, যে সমস্ত মিনারেল গুলো মোবাইল, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কিরকম কন্ডিশন পাবো? মোবাইল মিনারেলের ক্ষেত্রে ডেফিসিয়েন্সি সিম্পটম প্রথমে কারা শো করাবে? ওল্ডার লিফ ওল্ডার লিফ। ওল্ডার লিফ। আর ইয়াঙ্গার লিফ গুলো বলতো ডেফিসিয়েন্সি সিম্পটম অনেক পরে শো করাবে কিনা? হ্যাঁ স্যার পরে শো করাবে। ভেরি গুড। আর যদি একই কন্ডিশনটা যদি আমরা এমন কিছু নিউট্রিয়েন্টের ক্ষেত্রে দেখি, যে নিউট্রিয়েন্টটা মুভ করতে পারে না, ধরো আমি ক্যালসিয়ামকে নিয়ে নিই, ধরো ক্যালসিয়ামকে নিয়ে নিচ্ছি, তাহলে যদি ক্যালসিয়ামকে নিয়ে নাও, তাহলে ক্যালসিয়ামটা খুব একটা বেশি মুভ করতে পারবে না। আর যদি ক্যালসিয়ামটা খুব বেশি মুভ করতে না পারে, তাহলে বলো তো যদি কোনো একটা জায়গা ক্যালসিয়ামের জন্য ডেফিসিয়েন্ট হয়, যদি কোনো একটা জায়গা ক্যালসিয়ামের জন্য ডেফিসিয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে ওল্ডার পার্ট থেকে কি ইয়াঙ্গার পার্টে ক্যালসিয়ামের মুভমেন্ট খুব একটা বেশি হবে? না স্যার তাহলে স্টোর হয়ে আছে কার বডিতে? ওল্ডারের বডিতে। স্টোর হয়ে আছে ওল্ডারের বডিতে, এবং সেখান থেকে হ্যাঁ, ইয়াঙ্গারের স্যার। বডিতে যেতে পারছে না। তাহলে বলো তো এক্ষেত্রে ডেফিসিয়েন্সি সিম্পটমটা সবার আগে কে শো করবে? ইয়াঙ্গার লিফ তাই না? তাহলে আমি এই যে গল্পটা শুনলে, সেই গল্পটাকে আমি আরেকবার রিপিট করি, কি বলতে চেয়েছি এই জায়গাতে? আমি বলতে চাইছি তার মানে যে যদি কোনো একটা নিউট্রিয়েন্ট
মোবাইল নিউট্রিয়েন্ট হয় যেমন এনপিএমজি, তাহলে তাদের ক্ষেত্রে ডেফিসিয়েন্সি সিমটম প্রথমে শো করবে ওল্ডার লিফ। আর যদি সেটা ইমোবাইল এলিমেন্ট হয় যেমন ক্যালসিয়াম, তাহলে তার ক্ষেত্রে প্রথম ডেফিসিয়েন্সি সিমটমটা কে শো করবে? younger part. ইয়াঙ্গার লিফ। ক্লিয়ার হয়েছে এটুকু কনসেপ্ট? হ্যাঁ স্যার। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ 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 Okay. স্যার। তাহলে আমি এই জায়গাটাকে একটুখানি লিখতে চাইবো, কিন্তু কোথায় লিখবো জায়গা খুঁজে পাচ্ছি না। তাহলে আমি একটুখানি জাস্ট স্টেনও করে দিই যে ইমোবাইল যদি হয় তাহলে ডেফিসিয়েন্সি সিমটম প্রথমে কে শো করাবে? The younger part. ইয়াঙ্গার। আর Younger. যদি মোবাইল হয় Older part. ওল্ডার symptom প্রথমে শো করবে ওল্ডার পার্ট। ওকে, Sir. হ্যাঁ স্যার। বুঝেছো? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার তাহলে আমরা কতগুলো স্পেসিফিক ডেফিসিয়েন্সি সিমটম আছে, যেমন ধরো ক্লোরোসিস, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ক্লোরোসিস। নেক্রোসিস, সেলগুলো মরতে শুরু করেছে, সেল ডিভিশনটা কমে যাচ্ছে, ফ্লাওয়ারিংটা ডিলেতে হচ্ছে। বলো কি কি চারটে ডেফিসিয়েন্সি সিমটম নিলাম আমরা? গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ক্লোরোসিস হচ্ছে। 2 নেক্রোসিস, সেল ড্যামেজ হচ্ছে, নেক্রোসিস। 3 সেল ডিভিশন হ্যাম্পার্ড হচ্ছে, অর্থাৎ সেল ডিভিশন হচ্ছে না ঠিকঠাক। 4 হচ্ছে ফ্লাওয়ারিংটা ডিলে হচ্ছে, অর্থাৎ গাছে ফুল ধরছে দেরিতে। তাহলে এই চারটে স্ট্রাকচারের জন্য আমরা দেখব যে এই চারটে ডেফিসিয়েন্সি সিমটমের জন্য কোন কোন এলিমেন্ট রেসপন্সিবল। কি কি নিয়ে কাজ করব বলো? এক হচ্ছে বলো Chlorosis. ক্লোরোসিস, সেকেন্ড Necrosis. নেক্রোসিস। সেল ডিভিশন and flower. ফ্লাওয়ারিং ডিলে। ফ্লাওয়ারিংটা ডিলেতে হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে চলে আসি ক্লোরোসিস, ঠিক আছে?